হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টারটা পড়াবো। ওকে, ভেক্টর চ্যাপ্টারের যে একদম বেসিক কনসেপ্ট সেটা বলবো। বেসিক কনসেপ্ট বলাটা ভুল, এমসিকিউ সলভ করার জন্য মোটামুটি যা যা কনসেপ্ট লাগবে সেগুলো আমি সবই এখানে ডিসকাস করব। আর প্রুফ খুব একটা করব না, তার কারণ তোমাদের সিলেবাসে যেহেতু প্রুফ নেই, আমি চেষ্টা করব যে বেসিক ফান্ডামেন্টাল ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার, যাতে তোমরা এমসিকিউ সলভ করতে পারো। আর এটা হয়ে গেলেই আমরা ছায়া প্রকাশনীর যে বই আছে তার এমসিকিউ সলভ করব। তো চলো শুরু করা যাক। তোমরা ছোটোবেলায় একটা জিনিস পড়েছিলে যে স্কেলার আমরা তাকেই বলি যার মান আছে কিন্তু কোনো দিক নেই। তাহলে অনলি ম্যাগনিটিউড আছে, অর্থাৎ অনলি মান আছে, কোনো দিক নেই। কিন্তু যখন ভেক্টর পড়েছিলে তখন কি বলেছিলে? ভেক্টর কাকে বলে না, যে রাশির মান এবং দিক উভয় আছে তাকেই আমরা বলি ভেক্টর রাশি। ঠিক কি না বলো? যদি বলা হতো যে স্কেলার রাশির কয়েকটা উদাহরণ দাও, তাহলে কি বলতে? ভর, সময়, তাই না, দৈর্ঘ্য, এইগুলোকে কিন্তু তোমরা সবই বলতে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কাকে বলতে? বেগ, আর ত্বরণ, সরণ, বল, এইগুলো সবই ছিল ভেক্টর রাশি। তো ভেক্টর রাশিকে যখন আমরা যোগ করব বা বিয়োগ করব, সেগুলো আমরা সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে যোগ বিয়োগ করতে পারবো না। তো ভেক্টর রাশির যোগ বিয়োগ করতে গেলে কিছু নির্দিষ্ট নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে। ঠিক আছে? যেমন ধরো, আমি যদি তোমাকে বলি যে তুমি 5 সেকেন্ড আর 7 সেকেন্ড যোগ করো, তুমি কিন্তু আমাকে বলে দেবে যে 12 সেকেন্ড। ঠিক আছে? কিন্তু আমি যদি তোমাকে বলি যে তুমি 7 নিউটন আর 2 নিউটন এই বল দুটোকে যোগ করো, তোমাকে একটু ভাবতে হবে। কেন ভাবতে হবে আমি বলি। দেখো, এখানে একটা বস্তু আছে, এই বস্তুতে এই দিকে 7 নিউটন বল কাজ করছে আর এই দিকে 2 নিউটন বল কাজ করছে। যদি এই 2 নিউটন বলটা এই দিকেই কাজ করতো, তাহলে তুমি ইজিলি বলে দিতে 7 + 2 অর্থাৎ 9 নিউটন। কিন্তু যেহেতু বল দুটো একই দিকে কাজ করছে না, সেক্ষেত্রে কিন্তু একটা বলকে আর একটা বল কী করে দিচ্ছে? নালিফাই করে দিচ্ছে, অর্থাৎ কিছুটা কমিয়ে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু দিকটা ম্যাটার করছে, তাই না? তাই দিক কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ ভেক্টর রাশির ক্ষেত্রে। বেশ, এবার দেখো, তাহলে ভেক্টরকে যোগ করতে গেলে আমরা দুটো সূত্র ব্যবহার করব। একটা হচ্ছে, দুটো সূত্র বলা ভুল, 3টে সূত্র। ঠিক আছে? দুটো সূত্র হচ্ছে একদম ইম্পর্টেন্ট, ত্রিভুজ সূত্র। ঠিক আছে? আর একটা হচ্ছে কি? সামান্তরিক সূত্র। ঠিক আছে? সামান্তরিক সূত্র। আর 3 নাম্বার হচ্ছে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং বহুভুজ সূত্র। এই ত্রিভুজ সূত্র ব্যাপারটা কি বলতে চাইছে সেটা বুঝতে হবে। দেখো, ত্রিভুজ সূত্র বলছে যদি তুমি একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দ্বারা দুটি ভেক্টরকে সূচিত করো, অর্থাৎ এইটা যদি পি ভেক্টর হয় আর এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু অর্থাৎ এই বাহুটা এই দুটো ভেক্টরের লব্ধিকে সূচিত করবে। পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এইটাকে সূচিত করবে। এটাকে আমি নাম দিতেই পারি আর ভেক্টর। তাহলে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ঠিক আছে? এবার তোমরা বলবে যে স্যার, এই যে আর ভেক্টরটা, এটা তো একটা ভেক্টর, তার মানে এর তো একটা মান আছে, আবার এর তো একটা দিক আছে। তাহলে এর প্রথমে আমরা মান দেখব যে এর মান কত হচ্ছে। দেখো, আর এর যদি তোমরা মান বের করো, তাহলে আর ইকুয়াল টু হবে √* পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এইটা হচ্ছে আর এর মান। এবার এই আলফাটা কি সেটা আমি একটুখানি ডিসকাস করব। আলফা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ এখানে পিকে তোমরা দেখতে পাচ্ছ, এইটা পি, ঠিক আছে, আর এইটা কিউ। তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ অর্থাৎ এইটা হচ্ছে আলফা। স্যার, আপনি এই কোণটা কেন নিলেন না? তার কারণটা বলি। দুটো ভেক্টরের মধ্যে কোণ নিতে গেলে ভেক্টর দুটোকে হয় হেড টু হেড জয়েন থাকতে হবে, নইলে টেল টু টেল জয়েন থাকতে হবে। তার মানে এই ভেক্টর আর এই ভেক্টর, এদের মধ্যে কোণ তুমি এটা নিতেই পারো। ঠিক আছে? কিন্তু এই ভেক্টর আর এই ভেক্টর, এদের মধ্যে কোণ তুমি এটা নিতে পারো না। তার কারণ এরা হেড টু হেড জয়েন করে নেই, আবার টেল টু টেলও জয়েন করে নেই, এরা হেড টু টেল জয়েন করে আছে। বুঝতে পেরেছ? তাহলে
আমি আর একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? তাহলে নিয়মিত ক্লাস আমি এখানে করাতে পারবো। দেখো, মনে করো এই একটা ভেক্টর এ ভেক্টর আর এই একটা ভেক্টর বি ভেক্টর, এদের মাঝের অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? তুমি ইজিলি বলে দেবে 30 ডিগ্রি। কেন স্যার? কারণ এরা টেল টু টেল জয়েন করে আছে। কিন্তু আমি যদি বলতাম যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, দাঁড়াও, এই ভেক্টর না, এক মিনিট, এই যে এই ভেক্টরটা, এইটা এ ভেক্টর আর এইটা বি ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী কোণ কি? এদের মধ্যবর্তী কোণ যদি আমি 30 ডিগ্রি নিই, তাহলে কি এ আর বি এর মধ্যে কোণ 30 ডিগ্রি বলা যাবে? না, যাবে না, কারণ এরা হেড টু টেল জয়েন হয়ে আছে। তাহলে স্যার কী করে অ্যাঙ্গেলটা মেজার করব? হয় তুমি এটাকে পিছিয়ে নিয়ে এসো, নাহলে বিটাকে এগিয়ে নিয়ে এসো, টেল টু টেল জয়েন করাও বা হেড টু হেড জয়েন করাও। আমি যদি বিটাকে এইদিকে বাড়িয়ে দিই, ডট 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 ডট, তাহলে এইটা হয়ে গেল বি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 150 ডিগ্রি। এইটা হচ্ছে কিন্তু অ্যাঙ্গেল। বুঝতে পেরেছ? ওকে, আশা করি ক্লিয়ার। বেশ, এইবার তাহলে আমরা ম্যাগনিটিউড কী পেলাম, অর্থাৎ মান কী পেলাম? আমি আরেকবার বলি, আর ইকুয়াল টু রুট আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এইটা দিয়ে একটা প্রবলেম তোমরা পরীক্ষায় পাবে, ধরে নিতে পারো, ঠিক আছে? এইবার স্যার আমি মান তো বুঝলাম, এবার দিকটা আমাকে বোঝান, দিকের ফর্মুলাটা বলুন। দেখো, এখানে দিক বোঝাতে গেলে আমাকে কি বলতে হবে? এইটা তো লব্ধি ভেক্টর। আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা নিই, তাহলে তুমি কি বলবে? থিটাটা কার কার মধ্যে কোণ? স্যার লব্ধি ভেক্টর আর এবং প্রথম ভেক্টর পি, এই দুজনার মধ্যে কোণ হচ্ছে স্যার থিটা। ওকে, তাহলে ট্যান থিটার ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। আমি সাইডে একটু লিখে দিই ট্যান থিটা, তাহলে তোমাদের মনে থাকবে। ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এগুলো প্রুফ করা যায়। আমি আর প্রুফ করে দেখাচ্ছি না, কারণ আমার উদ্দেশ্য যেহেতু এখানে এমসিকিউ সলভ করা, তাই আমি আর কিন্তু এখানে প্রুফ করে দেখাচ্ছি না। কিন্তু এই ফর্মুলাটা তোমাদেরকে অবশ্যই মনে রেখে দিতে হবে, কারণ যদি তোমাদেরকে ডাইরেকশন বের করতে দেয়, তাহলে কিন্তু এই ডাইরেকশন বের করে দিতে হবে। তাহলে এতক্ষণ আমরা কী কী বুঝলাম সেটা একটু বোঝা যাক। এই আর ভেক্টরটা কি? আর ভেক্টর হচ্ছে দুটো ভেক্টর পি এবং কিউ এর লব্ধি মানে যোগফল। বুঝতে পেরেছ? তাহলে ত্রিভুজ সূত্র কী বলে না, একটা ত্রিভুজের সমক্রমে গৃহীত দুটি বাহু দ্বারা দুটি ভেক্টরকে সূচিত করলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই দুটো ভেক্টরের যোগফল অর্থাৎ লব্ধিকে সূচিত করবে। এবার সেই লব্ধি ভেক্টরের মান হচ্ছে এইটা এবং দিক হচ্ছে এইটা। ওকে স্যার, দিক ব্যাপারটা বুঝলাম না, দিকটা কার সঙ্গে? এই দিকটা হচ্ছে প্রথম ভেক্টরের সঙ্গে কোণ, ঠিক আছে? প্রথম ভেক্টরের সঙ্গে কোণ যদি থিটা হয়, তাহলে ট্যান থিটা হবে এইটা। একটু লক্ষ্য করে দেখো, যার সঙ্গে অ্যাঙ্গেল নিয়েছো ওপরে তার উল্টোটাকে রেখেছো, তার মানে ওপরে কিউকে রেখেছো, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। সাইন আর কস এই টার্ম দুটো কিন্তু অন্য ভেক্টরের সঙ্গে গেছে, তাই না? যার সঙ্গে কোণ নিয়েছো তার সঙ্গে কিন্তু যায়নি। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই ফর্মুলা দুটো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। এইবার এখান থেকে আমি একটা ছোট্ট প্রবলেম বলে নিই। আচ্ছা, প্রবলেম বলার আগে একবার সামান্তরিক সূত্রটা বলে দিই। দেখো, সামান্তরিক সূত্র তার মানে বুঝতেই পারছো যে এখানে সামান্তরিক আসবে, তাই না? সামান্তরিক সূত্র, দেখো এই একটা ভেক্টর, দুটো ভেক্টরকে তুমি যদি একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা চিহ্নিত করতে পারো, এই একটা আর এই একটা, এইটা হচ্ছে গিয়ে পি আর এইটা হচ্ছে গিয়ে কিউ, আর এই মাঝের অ্যাঙ্গেল আলফা, তাহলে লব্ধি কোনটা হবে জানো? লব্ধি হবে এইটা হবে লব্ধি। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। ফর্মুলা কিন্তু একই থাকবে, আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার
প্লাস 2pq কস আলফা। সেই লব্ধির মানের ফর্মুলা কিন্তু একই থাকবে, ওটা কোনো পরিবর্তন হবে না। এখানে তাহলে আলফা অ্যাঙ্গেল কোনটা? এইটা যদি পি আর কিউ হয় তাহলে এইটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল, কারণ এটা তো অলরেডি টেল টু টেল জয়েন হয়ে আছে, তাই না? বুঝতে পেরেছ? এবার তুমি যদি পি ভেক্টরের সঙ্গে কোণ থিটা নাও তাহলে এখানেও সেই একই ফর্মুলা বসবে যে ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের কাছে? ব্যাস, তাহলে হয়ে গেল, সামান্তরিক সূত্র আমরা শিখে ফেললাম। এবার আমি তোমাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিই, একটা সিম্পল অঙ্ক আমি তোমাদেরকে এখান থেকে দিই। বলছে দুটো ভেক্টর, এরকম বলা আছে দুটো ভেক্টর এ এবং বি যাদের লব্ধি হচ্ছে সি। আবার এটাও বলা আছে যে এ প্লাস এরকম নাও মড এ মানে শুধু মান। আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, একটু বলে দিই। দেখো, যে কোনো ভেক্টরকে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে? মনে করো এ কে লিখছো, এ ইকুয়াল টু মড এ ইন্টু এন ক্যাপ। এন ক্যাপটা কি? এই এন ক্যাপটাকে বলা হয় একক ভেক্টর। একক ভেক্টর। স্যার, একক ভেক্টর জিনিসটা আবার কি? একক ভেক্টরের মান হচ্ছে এক। মডের ভেতরে যদি কোনো আমরা ভেক্টরকে রাখি তাহলে শুধুমাত্র মান দেয়। তাহলে যে ভেক্টরের মান এক তাকেই আমরা একক ভেক্টর বলি। এই একক ভেক্টর কী কাজে ব্যবহার করা হয়? না, একক ভেক্টর ব্যবহার করা হয় দিক নির্দেশের কাজে। ঠিক আছে, দিক নির্দেশের কাজে। তাহলে যে কোনো ভেক্টরকে তুমি তার মান এবং একক ভেক্টরের সমন্বয়ে লিখতে পারো। এই যে এখানে তুমি দেখছো এন ক্যাপ, এইটা কোন দিকে একক ভেক্টর? এই এন ক্যাপ হচ্ছে এ এর দিকে একক ভেক্টর। এ এর দিকে একক ভেক্টর। বুঝতে পেরেছ? এবার তোমাকে যদি এখানে বলা হয় যে এন ক্যাপ, তাহলে এন ক্যাপ সমান কী হবে? এ বাই মড এ। এন ক্যাপ হয়ে যাবে এ বাই মড এ। ওকে, দেখো ক্লিয়ার? তাহলে এই জিনিসটাও তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে কোনো একক ভেক্টরের ফর্মুলা ওই ভেক্টরটা বাই মড এ। ঠিক আছে, কোনো ভেক্টরকে তার মান দিয়ে আমি যদি ভাগ করি তাহলেই আমি ওই অভিমুখে একক ভেক্টর পেয়ে যাব। এবার আমি কোনো একটা বিন্দুকেও কিন্তু ভেক্টর হিসাবে লিখতে পারি। কি করে লিখতে পারি সেটা আমি তোমাদেরকে দেখাই। তাহলে তুমি একক ভেক্টর তো শিখলে, বেশ। সেই একক ভেক্টর সম্পর্কে আমি আরেকটা কথা বলি। আমরা সবাই জানি যে আমাদের এই জগৎটা 3 ডাইমেনশনাল, তাই না? এক এক্স থাকে, ওয়াই থাকে আর জেড থাকে। এইটাকে আই ক্যাপ নেওয়া হয়, জে ক্যাপ নেওয়া হয়, কে ক্যাপ নেওয়া হয়। আই ক্যাপ কি? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, সাইডে লিখে নেবে দরকার পড়লে। জে ক্যাপ কি? ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। কে ক্যাপ কি? জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে তোমরা খাতা পেনে নোট করে নাও, কি লিখবে এখানে? আই ক্যাপ ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, জে ক্যাপ ইকুয়াল টু ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, কে ক্যাপ ইকুয়াল টু জেড অক্ষ বরাবর একক ভেক্টর। বলো ক্লিয়ার কিনা? তাহলে তুমি একক ভেক্টর কিন্তু নিয়ে নিলে। আচ্ছা, এই যে জিনিসটা না, এটা গোটা পৃথিবীতে তুমি যেখানেই যাবে একই থাকবে। এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ কিন্তু পরিবর্তন হবে না। আই ক্যাপ যদি বলি তোমাকে সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে স্যার এক্স অক্ষের কথা বলতে চাইছে, জে ক্যাপ মানে ওয়াই অক্ষ, কে ক্যাপ মানে জেড অক্ষ। ঠিক